গাইস ইন্ট্রোতে যে সিনটা দেখেছো এই সিনটা কিন্তু ওয়ার্ল্ড সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছিল। আর এটা হচ্ছে একটা অস্ট্রেলিয়ান সিরিজ যেটার এই পর্যন্ত 3টা সিজন এসেছে। আর এটার ক্যাটাগরি হচ্ছে ডার্ক অ্যাকশন কমেডি ড্রামা এবং এই সিরিজটার আইএমডিবি রেট অনেক ভালো, 10-এ 8.7। এবং এই সিরিজটার সিজন 1-এ টোটাল 6টা এপিসোড রয়েছে। 6টা এপিসোডই আমরা এক ভিডিওতে দেখবো। আর মজার ব্যাপারটা বলি, এই সিরিজের গল্প যে লিখেছে এবং এই সিরিজটা যে ডিরেক্ট করেছে বা ডিরেক্টর, সেই কিন্তু এই সিনেমার মেইন চরিত্র। মানে এই সিনেমাতে যে রে রয়েছে সেই কিন্তু সিরিজটা লিখেছে এবং ডিরেক্ট করেছে। তো বাড়তি কোনো কথা না বলে চলো এই অসাধারণ সিরিজটা এনজয় করে আসি। তো সিরিজের প্রথমে আমরা রে নামের একজন লোককে দেখি, আর এই রেই হচ্ছে এই সিরিজের মেইন চরিত্র এবং এই সিনেমা লিখেছেও ডিরেক্ট করেছে। তো যাই হোক, আমরা দেখতে পাই সে তার নিজের মেয়ের সঙ্গে আইসক্রিম খেয়ে সামনে এগিয়ে যাচ্ছিল। বাট তখনই দুটো ইয়ং পুংটা টাইপের পোলাপান তার মেয়ের আইসক্রিম ফেলে দেয়। আর তখন রে তাদের দিকে জাস্ট শান্তভাবে তাকিয়ে থাকে এবং বলে, যাও তোমরা চলে যাও, ঝামেলা করো না। কিন্তু তখন ওই পুংটা দুটা করে কি উল্টো রেকে হুমকে দিতে থাকে এবং টিটকারি করে, এই টাকলা মাকলা মুক্ত মুখ। তবে তারপর রে এখানে কথা বাড়ায় না, সে জাস্ট তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। বাট ওদের ধারণা নিয়ে ওরা কার সাথে বেদবি করেছে, মানে রে কোন টাইপ মানুষ একটু পরে বুঝতে পারবে। তো যাই হোক, এরপর সে করে কি তার মেয়েকে গাড়িতে বসিয়ে দেয়। আর তারপর রে করে কি সেই ছেলে দুটোর কাছে এসে ইচ্ছে মতো খেলায়। কিন্তু তখন একটা ছেলে সেখান থেকে পালিয়ে যেতে সমর্থ হয়। কিন্তু একটা মহিলা তখন রেকে দেখে ফেলে যে রে ওই পোলাপানদের মারছে। বাট এই জিনিসটা পরে গিয়ে তাকে যে কত বিপদে ফেলবে এর সম্পর্কে তার কোনো ধারণাও ছিল না। আর এরপর গল্পটা চলে যায় আরো এক সপ্তাহ আগে, মানে ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমাদের রে সম্পর্কে পরিচয় করানো হয়। তো রেকে আমরা একটা জায়গায় দেখি, সে মূলত মানুষের কাছ থেকে হুমকি ধামকি দিয়ে টাকা তোলার কাজ করতো। মোট কথা বাংলাদেশে যেমন তোমার হয় না সুদে টাকা লাগায়, সেরকম বিদেশেও সুদে টাকা লাগানো হয়, যেখানে উচ্চ সুদে টাকা দেওয়া হয়। ধর ইমার্জেন্সি দরকার, তোমাকে আমি 1 লাখ টাকা দেবো, বাট প্রতি মাসে 10,000 টাকা তোমাকে সুদ দিতে হবে। তো সে করতো কি মূলত ওই কিস্তি ওঠানোর কাজ করতো। তো যাই হোক, সেই হিসেবে কিস্তির টাকা ওঠাতে সে চ্যাট নামের একটা ছেলের সঙ্গে এসে দেখা করে এবং তার কাছে ওই টাকার বা কিস্তির ব্যাপারে জানতে চায়। আর তখন চ্যাট বলে, আমি তো এই মাসের টাকা ফ্রেডিকে এই মাত্র দিয়ে দিয়েছি। তো তখন রে বলে, তাহলে ফ্রেডি তোকে কল করছে, তুই কল ধরছিস না কেন? তো এরপর রে করে কি ফ্রেডিকে কল করে। আর তখন ফ্রেডি বলে, তুমি ফোনটা চ্যাটের কাছে দাও, আমি ওর সাথে কথা বলি। তো যাই হোক, এরপর চ্যাট আর ফ্রেডি কথা বলে। তো তখন চ্যাট বলে, আমার ভুল হয়ে গিয়েছে, আমি কিস্তি দিয়েছি তা তো 2 মাস হয়ে গিয়েছে, তো এখন থেকে সব টাকা আমি সময় মতো দিব, প্রমিস দিচ্ছি। তো ফ্রেডি এটা মেনে নেয়। কিন্তু আমাদের যে রে, সে কতখানি ডেঞ্জারাস দেখো, সে চ্যাটকে করে কি ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এবং এর ফেলার হাত পা ভাঙবে। এবং এটা এই জন্যই করেছে ওকে একটা ভয় দেখানো যে এরপর থেকে তুই যদি টাইম মতো টাকা না দিস তাহলে কিন্তু তার সাফারি কিরকিরা করে দেবো। তো এটাই হচ্ছে রের জীবন, সে টাকার জন্য মানুষকে মারধর করে এবং কখনো কখনো মানুষকে তার খুনও করতে হয়। তো যাই হোক, এর 2 দিন পরে রে করে কি তার বস ফ্রেডির সঙ্গে দেখা করে এবং সে জানায় যে ফ্রেডি, তোমার কাছে কিন্তু আমার ধারও বাড়তে চলেছে, মানে ও যে রেগুলার কাজ করছে তার বেতন বাড়তে চলেছে, তো $12,000 কিন্তু আমি তোমার কাছে পাই। বাট ফ্রেডি তখন বলে, দেখো আমার টাকা এখন অনেক জায়গায় আটকে রয়েছে, তো আপাতত আমি তোমাকে কিছু মানুষের লিস্ট দিচ্ছি, তুমি তাদের কাছ থেকে টাকা তুলে তোমার হিসেবের টাকা রেখে দাও, বাকিটা আমাকে দিয়ে দিও। তো রে তো এগুলো করে খায়, রে রাজি হয়ে যায়। আর তারপর ফ্রেডি করে কি রের সাথে নতুন একজন লোকের পরিচয় করায় যার নাম হচ্ছে নিক এবং বলে এখন থেকেও তোমাকে সাহায্য করবে। তো রে বলে আচ্ছা ঠিক আছে। তো এরপর তারা দুজনের সামনে এগিয়ে যায়। আর এরপর এবং জর্জ নামের একটা লোকের সঙ্গে দেখা করে। তো এই জর্জের কাছ থেকে তারা টাকা উঠাবে। তো নিক তো নতুন জয়েন করেছে, তো নিক গিয়েই করে কি জর্জকে টাকার ব্যাপারে বলে মারধর শুরু করে দেয়। বাট জর্জ এখানে বাঙালি যে কথা বলে সেই কথাটাই বলে যে আমাকে ওইটা মারলেও 1 টাকা বেরোবে না, তো আমার কাছে কোনো টাকা নেই, বাট আমি সামনে টাকা দিয়ে দেবো। তো এই কথা শুনে তো ওই নতুন ছেলেটা নিক রেগে যায় যে জর্জ কোনো টাকা দেওয়ার নামই নিচ্ছে না। বাট তখন আমাদের রে জিজ্ঞাসা করে, আচ্ছা তোর কি পরিবার আছে? তো জর্জ তখন বলে, হ্যাঁ আমার পরিবার আছে, এবং সে ওয়ালেট থেকে নিজের পরিবারের ছবি দেখায় এবং বলে, প্লিজ আমার এই পরিবার সন্তানের জন্য আমাকে একটু সময় দাও। বাট এটার উত্তরে রে বলে, নিক তুই এক কাজ কর, ওকে আটকে রাখ, আমি ওর স্ত্রীকে রেপ করে আসছি। তো এই কথা বলেও চলে যাচ্ছিল। বাট তখন জর্জ বলে, ভাই দাঁড়াও, প্লিজ দাঁড়াও, আমি টাকা এখনই দিয়ে দিচ্ছি, বাট আমার পরিবার থেকে প্লিজ দূরে থেকো। তো রে তখন খুশি হয়ে সেখান থেকে চলে আসে টাকা নিয়ে। আর পরের দিন আমরা দেখতে পাই রে নিজের কুকুর নিয়ে মাঠে ঘুরছিল, আর সেখানে অ্যালি নামের একটা মেয়ের কুকুর এসে রের পোলা কুকুরের সাথে খেলতে শুরু করে দেয়। আর এই বিষয়ের কারণে অ্যালি এবং রের সাথে কথা হয়, তাদের মোটামুটি বন্ধুত্ব হয় এবং একে অপরের প্রতি আকর্ষিত বোধ করে। তো এখানে যাদের চুল নাই তারা নিজেকে এত মন খারাপ করে রেখো না, চিন্তা করো রের উপরও মেয়েরা ক্রাশ খায়। আবার তুমি এখানে বলতে পারো, ভাই আপনি তো টাক, ভাই আমি টাক না, ভাই আমার চুল আছে বাট পাতলা। তো যাই এরপর সেখান থেকে অ্যালি রেকে বাই বলে চলে যেতে থাকে। আর তখন রে আফসোস করতে থাকে, ইস অ্যালির নাম্বারটা আমার চেয়ে নেওয়া উচিত ছিল। তো এর পরের দিন আমরা দেখি রে বাড়িতে বক্সিং প্র্যাকটিস করছিল এবং সেখান থেকে এসে সে তার প্রাক্তন স্ত্রী জেমের স্বামী পিটারের সঙ্গে দেখা করে। তো অ্যাকচুয়ালি হয়েছে কি, রের এক্স ওয়াইফ তার মেয়ে ব্রিটনিকে তাদের কাছে রেখেছিল এবং ডিভোর্সের পরে রে সর্বোচ্চ 2-1 মাসের জন্য তার মেয়েকে নিজের কাছে রাখতে পারতো। তো যাই হোক, সেই হিসেবে ওর ডেট এসেছে, মেয়েকে ওর কাছে রাখতে পারবে আদালতের নির্দেশ অনুযায়ী। তো ও করে কি বাড়িতে আসে। আর বাড়িতে আমরা দেখতে পাই রের একটা আপন ছোট ভাই রয়েছে যার নাম হচ্ছে ব্রুস এবং সে পুরোপুরি সুস্থ না, একটু প্রতিবন্ধী। আর এই কারণে সে বাড়িতেই থাকতো। কিন্তু চাচা ভাতিজির মধ্যে অনেক ভালো সম্পর্ক, মানে ব্রিটনির সাথে ব্রুসের অনেক ভালো বন্ধুত্ব। তো এই জন্য বাড়ির মেয়ে বাড়ি আসাতে চাচা খুব খুশি। আর এরপর রাত হলে আমরা দেখি রে এবং নিক নিজেদের লিস্ট দিচ্ছিল যে আর কার কার কাছ থেকে টাকা উঠাতে হবে। আর তখনই রের বেস্ট ফ্রেন্ড গ্যারি এসে ওর সঙ্গে দেখা করে এবং বলে, দোস্ত আমার
আমার তো খুব বিপদ হয়ে গিয়েছে, তোকে খুব দরকার, বড় একটা সমস্যায় ফেসে গিয়েছে, আমাকে বাঁচাতে হবে। তো রে বলে কি ঘটনা বিস্তারিত বল। আর তখন গ্যারি বলে আসলে আমার স্ত্রী আমার গোল্ডেন শাওয়ারের ভিডিওটা দেখে ফেলেছে। এখন এই গোল্ডেন শাওয়ার সম্পর্কে কি বলবো, মূলত এটা একটা ভিডিও, বাট গোল্ডেন শাওয়ার বলা হয় সেটাকে যেখানে একজন আর একজনকে মুখ খাইয়ে দিচ্ছে, মানে এটা একটা বিকৃত মন মানসিকতার ভিডিও আর কি। তো এটা ওর স্ত্রী দেখে ফেলেছে, তো ওর স্ত্রীকে ওকে মেরেই ফেলবে এখন। তো এই জন্য গ্যারি বলছে আমাদের রেকে যে ভাই তুই গিয়ে আমার বউকে বলবি যে এটা তোর, আমার কাছে জাস্ট রাখতে দিয়েছিলি, কারণ ও যদি জানতে পারে যে ওই গোল্ডেন শাওয়ার বা এরকম বিকৃত মন মানসিকতার আমি, তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দেবে, তো প্লিজ আমাকে দয়া করে সাহায্য কর। তো রে তখন রাজি হয়ে যায়, আচ্ছা ঠিক আছে, আমি তো খারাপ মানুষই, আর কত খারাপই হতে হবে, চল হই। এরপর তারা দুজনেই গ্যারির বাড়িতে আসে। আর তখন গ্যারির স্ত্রী, যার নাম হচ্ছে তাটিয়ানা, ও তো বেশ রেগে যায় এবং সিডিটা নিয়ে আসে এবং বলে এইসব জঘন্য জিনিস দেখার আগে তোমার একবার লজ্জা হয়নি, ঘৃণা আসেনি, কি জিনিস দেখো। তো রে এখানে ক্ষমা চায়। আর তারপর তাতিয়ানা বলে এইসব বাজে আচরণের কারণে হয়তো তোমার স্ত্রী তোমাকে ছেড়ে চলে গিয়েছে, তাই না? তো রে তখন বলে হ্যাঁ, এর জন্যই ছেড়ে গিয়েছে। আর এরপর তাতিয়ানা করে কি ওই সিডিটা ফেরত দিয়ে চলে যায়। আর এরপর আমরা দেখি গ্যারি তখন রের কাছে ক্ষমা চায়। আর সেখানে তাতিয়ানার ভাইয়া টমও ছিল, ছোট ভাই আর কি। তো যাই হোক, তারপর ওরা বাইরে আসে। আর তখন রে করে কি ওর বন্ধু গ্যারির উপর চিৎকার করতে শুরু করে যে তুই শালা এরকম এত এত নিকৃষ্ট তুই। বাট তখন গ্যারি আবারও ক্ষমা চায় এবং বলে আজকের পর থেকে আমি এই ধরনের জিনিস আর দেখবো না, দেখলে ভালো জিনিস দেখবো। তো যাই হোক, এখানে রে করে কি ওই সিডিটা ডাস্টবিনে ফেলে দেয়, সেখান থেকে যাওয়ার জন্য বের হয়। কিন্তু এই হারামজাদা গ্যারি করে কি আবার ওই সিডিটা ফেরত নিয়ে নেয় এবং নিজের গ্যারেজে চলে যায় এই বিকৃত যৌনাচার দেখার জন্য। আর পরের দিন আমরা দেখি যে রে করে কি তার মেয়ে ব্রিটনির সাথে আইসক্রিম খেয়ে যাচ্ছিল, মানে সিনেমার শুরুতে আমরা যে সিনটা দেখেছি সেই সিনটা, এবং রাস্তায় তখন দুটো ছেলে ব্রিটনির আইসক্রিম ফেলে দেয়। তো তখন রে জাস্ট ওদের দিকে শান্তভাবে তাকিয়ে চলে যাওয়ার জন্য বলে, কিন্তু তখন সেই গুন্ডারা রেকে উল্টো হুমকি দিতে থাকে এবং ওকে অপমান করতে শুরু করে। কিন্তু তারপর রে কোনো উত্তর দেয় না, একটা মিস্ট্রিয়াস হাসি দিয়ে সেখান থেকে তার মেয়েকে নিয়ে চলে যায় এবং মেয়েকে নতুন একটা আইসক্রিম কিনে দেয়। আর যাওয়ার সময় রাস্তায় সে আবার ওই দুইটা ছেলেকে দেখতে পায়। তো এইবার রে করে কি ব্রিটনিকে গাড়িতে বসিয়ে দেয় এবং রে করে কি সেই ছেলেদের কাছে আসে এবং কুকুরের মতো পিটায়। বাট একটা ছেলে তখন পালিয়ে যেতে সমর্থ হয়, কিন্তু একটা মহিলা এটা দেখতে পায়। তো যাই হোক, রে এটা কেয়ার করে না এবং ফিরে যাওয়ার জন্য রওনা হয়। আর রাস্তায় তখন আবারও অ্যালির সঙ্গে দেখা হয়ে যায়। আর তখন রেকে সে চিনে ফেলে এবং রেকে ডাক দেয় এবং দুজনের আবার দেখা হয়েছে, এতে তারা অনেক বেশি খুশি ছিল। তো এইবার রেয়ার সুযোগ হাতছাড়া করে না, সে অ্যালির নাম্বার চেয়ে নেয়। আর তখন অ্যালিও খুশি মনে নাম্বার দিয়ে দেয়। আর তারপর অ্যালি তাকে ফোন করতে বলে। আর এরপর দুজনের পথে এগিয়ে যায়। আর এখানেই এপিসোড নাম্বার 1 শেষ হয়ে যায়। তো চলে আমরা এপিসোড নাম্বার 2 তে চলে যাই। আর এরপর এপিসোড 2 শুরুতে আমরা জেরি নামের একটা লোককে দেখতে পাই, যে কিনা একজন ব্যাংকার ছিল এবং সে তার পরিবারের সাথেই থাকতো। আর কাজে যাওয়ার আগে সে তার স্ত্রী এবং সন্তানদের সঙ্গে দেখা করে এবং সন্ধ্যা হওয়ার পরে জেরি যখন কাজ শেষ করে অফিস থেকে বের হয় নিজের গাড়ির কাছে আসে, তখন সে দেখতে পায় তার গাড়িটাকে কেউ পাংচার করে দিয়েছিল। তো জেরি এই বিষয়টা দেখে অনেক রেগে যায়। বাট তখনই পেছন থেকে রে চলে আসে এবং ওকে ধরে ফেলে। আর মূলত রে ওর কাছে এসেছে টাকা উসুলের জন্য। তো যাই হোক, ওর কোনো কথাই শুনে না এবং রে করে কি জেরিকে জোর করে গাড়ির ডিকির ভেতরে শুয়ে দেয়, মানে গান পয়েন্ট করে। আর এরপর জঙ্গলে নিয়ে আসে এবং তারপর ওকে অর্ডার করে যে তুই তোর কবর খুঁড়। তো এখানে জেরি বারবার বলতে থাকে তুমি যেই হও না কেন, তুমি একটা ভুল লোককে তুলে এনেছো, আমি কারো কাছ থেকে কোনো টাকা ধারে নেইনি। বাট এই কথা শুনে রে আরো রেগে যায়। তবে এরপর জেরি আরো বলে দেখো ভাই, আমার একটা পরিবার আছে, 2টা সন্তান রয়েছে, দয়া করে ওদের সাথে অ্যাটলিস্ট আমার কথা বলাও এবং তোমার ভুল হচ্ছে কোথাও। কিন্তু রে তো মানা করে দেয় এবং উল্টো আবল তাবল বকতে থাকে। আর এর ফলে কি হয়, জেরি রেগে যায় এবং রেকে যখন মারতে আসে তখন রেকে না চাইতে ওকে গুলি করে মেরে ফেলতে হয়। আর তারপর রে করে কি সেখানেই জেরিকে কবর দিয়ে পুঁতে দেয়। আর পরের দিন রে করে কি তার মেয়ে ব্রিটনির সঙ্গে বসেছিল। আর তখন মেয়ে ব্রিটনি জিজ্ঞাসা করে ড্যাড, জিসাস বা যিশু কি সত্যি হয়? তো রে তখন কনফিউজড হয়ে যায় যে বাচ্চাকে সত্য বলবে না মিথ্যা বলবে। আর এখানে লক্ষ্য রে একটু নাস্তিক টাইপের। তো রে তখন বলে হয়তো সে সত্যিও হতে পারে। আর তারপর ব্রিটনি জিজ্ঞাসা করে আচ্ছা সান্তা ক্লজ কি সত্যি? আমার তো মনে হয় সান্তা ক্লজ সত্যি, কারণ সে প্রতি বছর আমাদের গিফট দিয়ে যায়। আর তখন রে বলে হ্যাঁ এটা সত্য, কারণ তারাই তো একমাত্র গিফট দিয়ে যায় বা উপস্থিতির জানান দেয়। তো ব্রিটনি খুব খুশি হয় যে জিজাস না থাকলেও অন্তত সান্তা ক্লজ আছে, মানে বুঝতেই পারছো বাচ্চা পোলাপান। তো যাই হোক, এরপর ব্রিটনি জিজ্ঞাসা করে যে ইউনিকর্ন বলে কি কিছু আছে, আমি যে গল্প পড়েছিলাম। তো এখানে রে ওকে খুশি করার জন্য বলে হ্যাঁ ইউনিকর্ন আছে এবং ইউনিকর্ন খুব কিউট। তো এই কথা শুনে ব্রিটনি খুব খুশি হয়। আর তখনই বাইরের দরজায় নক হয় এবং রে গিয়ে দেখে যে পুলিশ অফিসার এসেছে। তো এর কিছুক্ষণ পরের সময় আমাদের দেখানো হয় যখন সে তার ভাই ব্রুসকে বলে 3 দিন আগে আমি 2টো ছেলেকে পিটিয়েছিলাম। আর তখন একটা মহিলা আমাকে দেখে ফেলেছিল আর সিসি ক্যামেরা ট্রেস করে পুলিশ আমার এখানে এসেছিল এবং তারা আমাকে থেরাপি সেশন অ্যাটেন্ড করার সাজা দিয়েছে। মানে প্রথমে জেল নয়, প্রথমে তোমাকে তারা শেখাবে, পড়াবে, অস্ট্রেলিয়ান নিয়ম আর কি। তো ব্রুস যখন রের এই পাওয়া সাজাটা শুনে সে হাসতে লাগে, কারণ বলে তুই হলে ভাই খুনি, এত ডেঞ্জারাস লোক, অথচ ওরা জানেই না তোকে দিচ্ছে এই শাস্তি। তো যাই হোক, এরপর রে করে কি ফ্রেডির সঙ্গে দেখা করে। আর তখন ফ্রেডি রেকে জানায় আরে ভাই তুই ভুল জেরিকে তুলে নিয়ে গিয়েছিস, আসলে আমার লোকজন তোকে ভুল ছবি দিয়েছিল, মানে যাকেও মেরেছে ওই লোকটা সত্যই বলছিল, লোকটা কারো কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নেয়নি। তো এই কথা শুনে রে তো অনেক রেগে যায় যে সে একটা নির্দোষ ফ্যামিলিকে শেষ করে দিয়েছে। আর রাত হওয়ার পরে রে কারণে ঘুমাতেও পারছিল না এবং এর পরের দিন আমরা দেখতে পাই জেরির স্ত্রী তো জিনিসপত্র ঘরে নিয়ে রাখছিল এবং জেরির স্ত্রী জানেও না যে তার স্বামী কই রয়েছে, এখনো জানাজানি হয়নি। তো রে তখন তার কাছে আসে এবং কিছু টাকা দিয়ে বলে
জেরি আমাকে বলেছিল যদি ওর কিছু হয় এটা আপনাকে দেওয়ার জন্য, এখানে মাত্র $10,000 রয়েছে, চিন্তা করো ওরা তো আর গরিব না, এটা টাকা দিয়ে কি করবে। কিন্তু রে কি করলো, নিজের অনুশোচনা থেকে মুক্তি পেতে এটা করলো। তো যাই হোক, এর 2 দিন পরে রে আর এলি ডেটে ছিল এবং এখানে তারা দুজন নিজেদের অতীতের ব্যাপারে কথা বলতে লাগে। আর এরপর সেখানে এলি জানায় সে যখন 21 বছর বয়সী ছিল তখন তার প্রথমবার বিয়ে হয়েছিল, কিন্তু তারপর সে ডিভোর্স নিয়ে নেয়। আর রে তখন বলে এটা তো ভালো কথা, আর আমিও ওই ভুল একবার করেছিলাম, আমি একটা ফিলিপিনি মেয়েকে বিয়ে করেছিলাম আর তারপর আমার একটা কিউট দুষ্টু মেয়ে হয়। তো এইভাবে গল্প এগোয় এবং লাস্টে তারা দুজন ঘরে চলে আসে এবং এরপর এলি করে কি তার বন্ধুর বয়ফ্রেন্ডের ব্যাপারে জানাতে লাগে, যেটা বেশ খারাপ ছিল। এবং রে বলে দেখো আসলে হয়েছে কি, আমাদের সবারই নিজেদের কমফোর্ট হিসাব অনুযায়ী পার্টনার মিললে অবশ্যই মজা আসে, মানে চয়েস এক হতে হবে, ইচ্ছা এক হতে হবে। তো এলি তখন বলে তাহলে কি আমি তোমার কমফোর্টের মধ্যে আছি? তো বুঝতেই পারছো দুটাই মোটামুটি একটু অ্যালকোহল খাওয়া মাতালো এবং এরপর তারা করে কি কিস করা শুরু করে এবং দুজনেই বেশ খুশি রাশিয়া ইউক্রেন করে। তো যাকে 3 দিন পরে আমরা দেখি রে রেগে হসপিটালে আসে, কারণ কিছু লোক তার বন্ধু গ্যারিকে পিটিয়ে কোমায় পাঠিয়ে দিয়েছিল এবং সেখানে ওর বউ তাতিয়ানা এবং ওর বউয়ের ভাই টমও বেশ দুঃখী অবস্থায় ছিল। তো এখানে রে করে কি তাতিয়ানাকে সামলাতে শুরু করে আর তারপর সে টমকে নিয়ে বাইরে এসে জিজ্ঞাসা করে এটা কিভাবে হলো। তো এখানে টম বলে কিছু গুন্ডা আমার দুলাভাই গ্যারিকে ঘিরে ফেলেছিল এবং ওদের কাছে পিস্তল ছিল এবং এই কারণে আমি কিছু করতে পারিনি, ওরা সবাই মিলে অনেক পিটিয়েছে ওকে। তো এরপর রে করে কি সেই ছেলেদের নাম জিজ্ঞাসা করে আর তখন টম বলে ওরা আসলে ড্রাগসের বিজনেস করে, খুব ডেঞ্জারাস, বিপজ্জনক, ওরা সিরিয়ার অভিবাসী, তবে ওদের মধ্যে থেকে আমি খালি হাসানকে চিনি, তবে ভালো হবে তুমি যদি ওদের কাছ থেকে দূরে থাকো। আর এরপর রে বলে হ্যাঁ আমি ওদের কাছ থেকে অনেক বেশি দূরে থাকবো। আর তারপর সেখান থেকে সে বের হয়। আর রাত হওয়ার পরে টম যখন নিজের ঘরে ছিল তখন রে করে কি এখানে আসে এবং বলে আমি তো গ্যারির মার খাওয়ার ফুটেজটা বের করে ফেলেছি, সিসি ক্যামেরা চেক দিয়ে দেখেছি। আর তারপর সে টমকে মার দেওয়া শুরু করে এবং ওর হাতের ক্ষত দেখিয়ে বলে এই শালা হাতে পাঁচ মারলে যে ক্ষত সেটা তুই জানিস না। তো এরপর সে টমকে আরো ধরে পেটায় আর তারপর টম ক্ষমা চায় এবং বলে আমার দুলাবের কাছ থেকে আমি টাকা চাই নেশা করার জন্য, শালা আমাকে টাকা দেয় না, আর এই কারণে আমি হাসানকে ডেকে আমি ওর কাছ থেকে টাকা সব নিয়ে নিতে চেয়েছিলাম। তো যাই হোক, এরপর রে বলে হাসানকে তুই এখনই ডাক, তা না হলে আমি এখনই তোকে শেষ করে দেবো। তো এরপর হাসান ঘরে আসে এবং পেছন থেকে রিওকে গান পয়েন্টে নেয় আর ওই সময় হাসান করে কি টমের উপর রেগে যায় যে বেটা তুই আমাকে ফাঁসিয়ে দিলি। তো যাই হোক, তখন রিও ওদের দুজনের কাছ থেকে জানতে চায় তোরা কেন এটা করেছিস। তো হাসান তখন বলে এই টমি আমাকে বলেছিল যে ওর দুলাভাইয়ের নাকি অনেক টাকা রয়েছে এবং ওর কাছে অনেক মালও রয়েছে, মানে নেশাজাতীয় জিনিস, আর এই কারণে তাকে আমরা লুটতে চেয়েছিলাম আর এই কাজে আমাদের আরো 2 বন্ধুর কাছে সাহায্য চেয়েছিলাম। তো আমরা তো মনে করেছিলাম যে গ্যারি সহজে টাকা দিয়ে দিবে, কিন্তু এই উল্টো গ্যারি করে কি আমাদের উপরই হামলা করে দেয় আর এই কারণে গ্যারিকে আমাদের পেটাতে হয়েছিল আর তারপরে তো এই গোলমাল হয়ে গেল। তো এইখানে ওই হাসান জিজ্ঞাসা করে রেখে তুমি কি আমাদের বাকি বন্ধুদেরকে ছেড়ে দেবে বাকি দুজনকে। তো রে এখানে মানা করে দেয় এবং বুঝতেই পারছে ওদের দুজনকে খুব কেলাবে, মানে 4 জনই মার খাবে। আর অন্যদিকে একটা ছেলে নিজের গার্লফ্রেন্ডের সাথে মজা করছিল আর তখনই সে জানালার বাইরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে। তো এই ছেলেটি করে কি জানালা চেক করার জন্য খোলে, বাট তখনই রে ভেতরে চলে আসে এবং ছেলেটাকে পেটাতে শুরু করে, মানে বুঝতেই পারছে এটা ওই বাকি দুজন যারা হেল্প করেছিল। কিছুক্ষণ পরে আমরা দেখি রে একটা ক্লাবের ভেতরে ছিল আর তখন টিমোথি নামের একটা গুন্ডাকে সে দেখছিল যে কিনা ওয়াশরুমে যায় আর তারপর রে পেছন থেকে টিমোথিকে অনেক পেটায় এবং সেখান থেকে বের হয়ে যায়, মানে ওর বন্ধুকে যারা মেরেছে সবটিকে কেলিয়ে প্রতিশোধ নিল। আর এখানে এপিসোড 2 শেষ হয়। আর এরপরে এপিসোড 3 শুরুতে আমরা দেখতে পাই 1 সপ্তাহ পরে রে করে কি গ্যারির সঙ্গে দেখা করে এবং গ্যারির এখন জ্ঞান ফিরে এসেছে। তো গ্যারি তখন বলে নিশ্চয়ই তুই এতক্ষণ ওই শালাদের পিটিয়েছিস যারা আমাকে পিটিয়েছিল। রে তখন বলে ওই দিনই সব শেষ করে দিয়েছি। তো যাই হোক, এরপর গ্যারি রেকে ধন্যবাদ জানায় সাহায্যের জন্য এবং সেখান থেকে বের হয়ে রে আবার ব্রিটনিকে নেওয়ার জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর তখন জেনি তার সঙ্গে দেখা করে, মানে ওর বউ, এবং জেনি বলে তুমি ব্রিটনিকে কেন বলেছো যে জিসাস বলে কিছু হয় না এবং তুমি এটাও কেন বলেছো যে সান্তা ক্লজ হয়, ইউনিকর্ন হয়, এটা বাস্তব। এবং জেনি এরপর রাগ করে বলে তুমি যাও না আমরা ক্রিশ্চিয়ান, আমাদের কাছে জিসাস অনেক ম্যাটার করে এবং উল্টো তুমি ওকে আবল তাবল গল্প শুনিয়েছো যে ইউনিকর্ন সত্য রয়েছে, সান্তা ক্লজ সত্য রয়েছে এবং এই জিনিসগুলো আর অনেক বেশি অদ্ভুত। বাট তখন রে এগুলো কিছুই এর উত্তর দেয় না। আর এর 2 দিন পরে ব্রিটনি করে কি রে এবং ব্রুসের সঙ্গে মিলে ওদের নেইল পেইন্ট করছিল আর তখনই হঠাৎ করে ব্রুস নিচে পড়ে যায়। ওর অবস্থা বেশ খারাপ ছিল এবং রে এসে নিজের ভাইকে সামলায়। আর রাত হওয়ার পরে রে ওকে দেওয়া সাজার কারণে যে থেরাপিটা দিতে হবে সেই থেরাপি নিতে যায় এবং ওইখানে থেরাপিস্ট সকল কয়েদিদের সঙ্গে গ্রুপ থেরাপি দিচ্ছিল আর তারপর থেরাপিস্ট সবাইকে নিজের নাম এবং ক্রাইম বা অপরাধগুলো বলতে বলে। তো তখন সেখানে সবার আগে আসে রের পালা। তো রে নিজের নাম বলে যে কিছু ছেলে তার মেয়ের আইসক্রিম ফেলে দিয়েছিল এবং অনেক বাজে বাজে কথা বলেছে, এই কারণে ওদের পিটিয়েছি। আর তারপর এক এক করে সবাই নিজেদের ক্রাইমের ব্যাপারে বলতে শুরু করে। তো এখানে একজন বলে সে নিজের রাগের কারণে তার স্ত্রীকে মাঝে মাঝে মারধর করতো আর তখন দ্বিতীয় আরেক লোক বলে সেও রাগের মাথায় নিজের স্ত্রী সন্তানদেরকে মারধর করতো। আর রে তখন হাসতে হাসতে বলে তোমাদের সবারই অনেক টেম্পার ইস্যু, হ্যাঁ আমিও তো খারাপ ছেলেদের পিটিয়েছিলাম যেটা সোসাইটির জন্য ভালো, কিন্তু তোমরা বউকেই মেরেছো। তো এই কথায় রের উপর ওরা রেগে যায় এবং ওকে মারতে আসে। বাট থেরাপিস্ট তখন রেকে বাইরে নিয়ে আসে এবং বলে ভবিষ্যতে তুমি যদি কোনো উস্কানিমূলক কথা বলো তোমার কিন্তু রিপোর্টে আমি থেরাপির জায়গায় ডাইরেক্ট জেল টাইম লিখে দেবো, ডাইরেক্ট কিন্তু জেল খাটবে। তো রে তখন থেমে যায়। আর এরপর সন্ধ্যা হওয়ার পরে রে করে কি তার বস ফ্রেডিকে তার থেরাপিতে ফেসে যাওয়ার ব্যাপারটা জানায়। তো ফ্রেডি তখন এটা শুনে বলে আরে ভাই তুমি হচ্ছে একটা সন্ত্রাসী, মহাসন্ত্রাসী, তোমাকে দিয়েছে এই থেরাপির
শাস্তি। তো এটা বলে সে হাসতে লাগে। আর তারপর সে রেকে বলে, তুমি এক সপ্তাহ আগে যে ছেলেদেরকে পিটিয়েছিলে না, ওদের মধ্যে থেকে একটা ছেলে, যেটা নাম ছিল হচ্ছে টিমোথি, মানে টিমোথি যেটা হচ্ছে ওর বন্ধুকে পিটিয়েছিল ওই যে বারে গিয়ে মেয়েরা আসলো নাইট ক্লাবে গিয়ে আয়নার সামনে। তো ওই টিমোথি নাকি আমাদের রের বসের দুলাভাইয়ের আপন ছোট ভাই, আর ওর দুলাভাইয়ের নাম হচ্ছে ক্রিস। তো সে তো খুব রেগে রয়েছে, তো ওকে থামাতে হবে। তো এটা শুনে রে হাসতে লাগে। বাট ফ্রেডি বলে, দেখো তোমাকে এখনই ক্রিসের সঙ্গে দেখা করতে হবে, তা নাহলে বিষয়টা অনেক দূর পর্যন্ত গড়িয়ে যাবে। সে খুবই রেগে আছে, যে কোনো কিছু করতে পারে। তবে আমি এই ঝামেলা বেশি দূর যেতে দেবো না, তোমাকে আমি সামনে নিয়ে যাব। সে তোমাকে অনেক বুড়া ভালা বলবে, বাট তুমি মন খারাপ করবে না, জাস্ট মেনে নেবে। তো রে বলে, আচ্ছা ঠিক আছে, আমি টেম্পার করবো না বা রাগ হবো না। আর এদিকে পরের দিন আমরা দেখি রে এবং অ্যালি শপিং করার জন্য গিয়েছে, আর ওইখানে রে কারিকে অ্যালির জন্য সুন্দর সুন্দর জামা কাপড় নিচ্ছিল, যাতে তাদের প্রেম আরো গভীর হয়। আবার অন্যদিকে আমরা দেখতে পাই গ্যারি হারামজাদা বাড়িতে যখন কেউ নেই, ওই গোল্ডেন শাওয়ারের পর্ন দেখছে, মানে ওই বিশ্রী পর্ন দেখছে। আর তখনই জ্বালানা ভেঙে ওর শালা টম ঢুকে, যে পুরোপুরি ড্রাগসের নেশায় রয়েছে, এবং সে এসেই তার দুলাভাইকে পেটাতে থাকে। বেচারা তো এমনি অসুস্থ, এবং বলে তোর আলমারি থেকে যত টাকা আছে বের করে দে, যত মাল আছে দিয়ে দে, মানে হেরোইন টেরোইন। তো গ্যারি তখন বলে যে গ্যারেজে আছে চল, এবং এই যেতে যেতেও করে কি রেকের সাহায্যের জন্য মেসেও করে দেয় যে আমাকে তো অ্যাটাক করছে বাড়ি এসে আমার শালা। আর অন্যদিকে রে যখন SMS পাও তো চমকে যায়। আর এদিকে গ্যারি করে কি গ্যারেজের ভেতরে টমের যে সেফ, মানে যেটার মধ্যে টাকা পয়সা থাকে, সেটা দেখাতে লাগে। তো টম বলে যে এটা খোল। তো গ্যারি তখন বলে ওটার কোড তো আমি উপরে লিখে রেখেছি। তো এরপর তারা দুজন উপরে যায়, আর এখানে গ্যারি জাস্ট ওর শালার টাইম পাস করাচ্ছিল যাতে ওর বন্ধু চলে আসে। আর এরপর আবার নিচে আসে ওরা। আর তখন গ্যারি করে কি ওই আলমারিতে বা ওই সেফের মধ্যে বারবার ইনপুট করতে থাকে রং কোড, এবং এর ফলে কি হয়, সময় নষ্ট হয়। কিন্তু টম তখন রেগে যায় এবং বলে তো কিন্তু আমি মেরে ফেলবো। তো অবস্থা খারাপ দেখে গ্যারি তখন চিন্তা করে খুলেই দেয়, না হলে মরবো আজকে। তো গ্যারি করে কি আলমারিটা খুলে দেয়, এবং এখানে সকল টাকা এবং ওই নেশার জিনিস দেখা যায়। আর তারপর ওর শালা ওর গ্যারির কাছ থেকে ব্যাগ চাই, যেগুলো সব নিয়ে যাবে। তো গ্যারি এখানে বলে ব্যাগ তো উপরে রয়েছে, চল উপরে যাই। তো এরপর তারা দুজনে উপরে যায়, ব্যাগ নিয়ে আসে এবং মালামাল ভরতে থাকে। এবং লাস্টে করে কি ওই শালা মানে টম ওর দুলাভাই গ্যারির কাছে ক্ষমা চায় যে তোমাকে আমি পিটিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দিও, কিন্তু তুমি যে টাকাগুলো আর নেশার জিনিসগুলো দিলে জন্য থ্যাঙ্কস, হ্যাঁ আমি এখান থেকে যাচ্ছি। মানে চিন্তা করো নেশাকে জিনিস। তো যখন পালাবে তখনই রে করে কি একটা ঘুষি মেরে ওকে উপর থেকে নিচে ফেলে দেয়, এবং গ্যারি করে ওর কাছ থেকে বন্দুক নিয়ে নেয়। এবং রে যখন নিচে আসে ওরা দুজনে মিলে ওরা চিন্তা করে ওকে তো শাস্তি দিতে হবে, ও তো ভালো হবে না। তো দুলাভাই তখন করে কি তার আপন শালাকে গুলি মেরে ওখানে শেষ করে দেয়। আর তারপর ওরা দুজনে মিলে সিদ্ধান্ত নেয় লাশটা বাইরে গাড়িতে করে নিয়ে যাবে, তারপর পুঁতে দেবে। কিন্তু যখন ওরা বের হবে তখনই দেখে যে তাতিয়ানা আসছে, মানে গ্যারির বউ আর হচ্ছে এই টমের বোন। তো তখন গ্যারি বলে যে আমি তাতিয়ানাকে সামলাই, তুই নিচে যা। তো সে তাতিয়ানাকে সামলায়, এবং তাতিয়ানাও যখন দেখে যে ঘরের জানালা ভাঙা, সে খুব আপসেট হয়ে যায়। আর তখন সেখানে গ্যারি বলে আসলে কিছু পাখি ভেতরে ঢুকে পড়েছিল। আর এরপর সে নিচে এসে রেখে বলে ওকে ছুরি দিয়ে কুচি কুচি কর, যাতে লাশটা আমরা সহজে বের করতে পারি, চিন্তা করো। আর তখন রেকে নাচে তো এটা করতে হবে। আর এই দিকে গ্যারি করে কি ওপরে এসে তাতিয়ানাকে সামলাচ্ছিল। আর ওই দিকে রে যখন টমকে একটা ছুরি মারে আস্তে করে, তখনই টমের জ্ঞান ফিরে এসে চিৎকার করতে লাগে, এবং তারপর উপরে চলে আসে। আর তখন ওর বোন যখন তার ভাইয়ের এই অবস্থা দেখে, তো টম তখন বলে ওঠে দুলো ভাই আমাকে মারার চেষ্টা করেছিল। আর তখন গ্যারি বলে তোমার ভাই প্রথমে আমাকে গান পয়েন্টে নিয়ে এর আগেও আমাকে পিটিয়ে হসপিটালে পাঠিয়েছে, আবার আজকেও গান পয়েন্ট করে আমার টাকা পয়সা মালামাল চুরি করে নিয়েছে, আমাকেও মারতে যাচ্ছিল, তখন আমার বাঁচার জন্য ওকে মারতে হয়েছে। বাট টম তখন এই জিনিসটা মিথ্যা বলে। আর গ্যারি তখন রেগে যায়। আর তখন তাতে না করে ওই ভাইকে সামলানোর জন্য সেখান থেকে নিয়ে বের হয়, এবং ওরা দুই ভাই বোন বাইরে গিয়ে কথা বলতে লাগে। আর এইদিকে গ্যারি বলে এই শালা ওর না বুকে গুলি লাগালাম, ও বাঁচলো কিভাবে? রে তখন বলে আমিও তো বুঝলাম না এই শালা বাঁচলো কিভাবে, বাট আমিও এখন বাড়ি যাচ্ছি, তোর ফ্যামিলির ঝামেলা তুই মেটা, আমি অনেক তোর ঝামেলায় ছিলাম। তো এরপর রে সেখান থেকে বেরিয়ে যায়, এরই সাথে এপিসোড 3 শেষ হয়ে যায়। আর ভিডিওর এই পর্যায়ে আমরা একটা ব্রেক নেব, তুমি একটু টেনে তারপর মূল ভিডিওতে আবার যেতে পারো। আমি অপেক্ষা করছি এপিসোড 4 নিয়ে। হ্যালো ফ্রেন্ডস, একটা অসাধারণ প্ল্যাটফর্মের ব্যাপারে বলতে যাচ্ছি, যেটা PSG স্পন্সর করে। সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। ফুটবল লাভারদের জন্য অনেক অনেক বড় অপরচুনিটি। 11 জন ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হবে। তুমি তোমার ফেভারিট টিমকে সাপোর্ট করতে পারো, লাইভ ম্যাচ দেখতে পারবে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে, ম্যাচের ইনসাইট এবং অনুমান করতে পারো স্কোর, আর সাথে উইনও হতে পারো। এছাড়াও এখানে আরো অনেক খেলা রয়েছে, যেমন ক্রাশ, চিকেন রোড। এখানে তুমি অনেক উপহারও জিততে পারো, যেমন BMW, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছু। আর স্ক্রিনে দেওয়া প্রোমো কোড রেজিস্ট্রেশনে ইউজ করলে প্রথম ডিপোজিটে পাবা 50,000 রুপি, আর ফ্রি স্পিন তো থাকছেই। এখানে উইনিং মানি খুব সহজেই উঠানো যায়, যেমন আইপে, সাম্পাত, বিসওয়া, ক্যাশ এবং অন্যান্য উপায়ে। এন্টারটেইনের জন্য এটা ইউজ করতে পারো, যেমন অনেকেই করে। তো কমেন্ট চেক করো, রেজিস্ট্রেশন করো, আর রিওয়ার্ড যেত। তো যাই ব্রেকের পর আমরা ফেরত আসলাম, আর এপিসোড 4-এ রে এবং গ্যারি সামনে এগিয়ে যাচ্ছিল। আর তখন গ্যারি তার বিশেষ বন্ধু রের জন্য একটা বার্থডে সারপ্রাইজ প্ল্যান করছিল। তো যাই এরপর তারা দুজনে জঙ্গলে একটা জায়গায় আসে। আর তখন গ্যারি করিকে রেকে একটা বন্দুক দেয়, এবং সেখানে তারা নিশানা লাগানোর জন্য অনেকগুলো তরমুজও রেখেছিল। তো গ্যারি গান দিয়ে করিকে তরমুজ উড়িয়ে দেয়, আর এই জিনিসটা গ্যারি এবং রে দুজনেই মজা পাচ্ছিল। তো যাই হোক এরপর রাত হওয়ার পরে রে এবং
অ্যালি একসাথে বসেছিল আর তারা দুজন বর্তমানে অলরেডি লিভ ইনে থাকা শুরু করেছে, মানে বিয়েটা করে একসাথে থাকা। আর তখন অ্যালি জিজ্ঞাসা করে তুমি কি খাবার বেশি পছন্দ করো নাকি সেক্স করতে বেশি পছন্দ করো? তো রে এখানে খাবারকে বেছে নেয়। আর এটা শুনে অ্যালির একটু মন খারাপ হয়ে যায়। আর তারপর এই বিষয়ে তার আরো গভীর আলোচনা করা শুরু করে, খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ আলোচনা, বাট আমি এটা করতে পারছি না। তো যাই হোক, এখানে রে তার ফেভারিট ডিশ সম্পর্কে বলে আর আমাদের অ্যালি ফেভারিট পজিশন সম্পর্কে বলে। আর তারপর অবশ্যই তারা রাশিয়া ইউক্রেন করেছে, এটা আমরা না দেখলাম। তো যাই হোক, এর 2 দিন পর আমরা দেখি রে এসে তার বস ফ্রেডির সঙ্গে দেখা করে। আর তারপর যা হচ্ছে ক্রিসের সাথে দেখা করতে, মানে যার ভাইকেও মেরেছে। তো যাই হোক, তার ভাই টিমোথিকে আমাদের রে মেরেছে, এই কারণে সে খুব ক্ষিপ্ত। এই জন্য সে রের সঙ্গে হাতও মিলায় না এবং সেখানে ক্রিস রেকে বলে তুই আমার ভাইকে পিটিয়েছিস, তুই কি জানতিস সে আমার ভাই? তো ফ্রেডি বলে না, আগে জানতো না, বাট এখন জেনে গিয়েছে। তো যাই হোক, এরপর রে বলে দেখো তোমার ভাইও তো আবার আমার বন্ধুকে পিটিয়েছিল আর এই কারণে এটা আমাদের এখন ভুলে যাওয়া উচিত। বাট ক্রিস তখন বলে তুই কারো ব্যাকগ্রাউন্ড না জেনে কাউকে ভেবে মারতে পারিস না। আর তখন রে বলে তোমার ভাইও আমার বন্ধুকে পিটাতে পারে না। কিন্তু এতে ক্রিস রেগে যায় এবং বলে দেখ আমি খালি ফ্রেডির কারণে চুপচাপ রয়েছি। তো পরিস্থিতি গরম হতে লাগে দেখে ফ্রেডি সবাইকে বলে দেখো আমরা একে অপরকে সবাই চিনি, তো যেহেতু চিনতাম না এই জন্য ঝামেলা হয়েছে, তবে আজকের পর থেকে এরকম আর কখনোই হবে না এবং এই জিনিস নিয়ে আমরা সবাই চলে প্রতিশ্রুতি করি। তো যাই হোক, এরপর রে হাসতে লাগে এবং সেখানে ক্রিসের সঙ্গে হাত মেলায় এবং ক্রিস তখন বলে আজকের পর আমার ছেলেদের গায়ে হাত তোলার আগে আমার সাথে আগে কথা বলে নিবি। তো রেও তখন বলে তোমার ভাইকেও তুমি কন্ট্রোলে রেখো, ও যেন বলতে বল ঝামেলা না বাজায় কারোর সাথে। কিন্তু ক্রিসের কাছে রের এই অ্যাটিচিউডটা একদমই পছন্দ হয় না, তবে রেও ওকে পাত্তা দেয় না, সেখান থেকে চলে যায়। আর তারপর সেখানে ফ্রেডি ক্রিসকে বলে যে যাই করো কোনো উল্টাপাল্টা কিছুই করো না, রেও কিন্তু একেবারে নর্মাল ছেলে নয়। বাট ক্রিস অনেক বেশি ক্ষিপ্ত হয়ে গিয়েছে রের উপরে। তো এরপর সেখান থেকে রে করে কি ব্রিটনির ম্যাচ দেখার জন্য যায় এবং সে যতই ব্যস্ত থাকুক না কেন নিজের মেয়ের খেলা দেখার জন্য সে সবসময় সময় দিত। আর এর কিছুক্ষণ পরে আমরা দেখি রে এবং অ্যালি প্রচুর বিয়ার কিনেছিল যে আজকে রাতে তারা এনজয় করবে। তো তারা গাড়ি নিয়ে বের হচ্ছিল আর তখন সেখানে দুটো ছেলে তাদের গাড়ির পেছনে ওদের গাড়ি পার্ক করে দেয় যাতে ওরা না বেরোতে পারে, মানে দুষ্টুমি করে। আর ওই সব দেশের পোলাপানো অরিজিনাল অনেক পাজি। তো যাই হোক, রে তখন বারবার রিকোয়েস্ট করে গাড়িটা সরিয়ে দাও, কিন্তু ছেলেরা তখন রে এবং ওর গার্লফ্রেন্ড অ্যালিকে নিয়ে নোংরা নোংরা ইশারা করতে থাকে। তো এরপর রে করে কি বাইরে সে সেই কেলানি দেয়, দ্বিতীয়টাকে যখন মারতে যায় তখন ভয় পেয়ে ও করে কি গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। তো রের এরকম রাগান্বিত রূপ দেখে অ্যালি তো পুরো চমকে যায়, বাট রে তখন করে কি ওকে বসিয়ে দেয় এবং তারপর তারা ঘরে চলে আসে। তবে ঘরে আসার পরে অ্যালি রেকে জিজ্ঞাসা করে যে এইরকম উত্তেজিত হওয়ার কারণ কি। আর রে তখন বলে আমি তো কোনো ভুল কিছু করিনি, ওই ছেলেরা পাজি ছিল, খারাপ প্রকৃতির ছিল এবং ওরা সোজা শান্ত মানুষ দেখলে তাদেরকে পেরেশান করে। তো আমি ওদেরকে আজকে যে শিক্ষা দিলাম আমি আশা করছি ভবিষ্যতে এরপর ওরা যদি এরকম অসভ্যতা করতে যায় কারোর সাথে দ্বিতীয়বার ভাববে। তো আমি তো এখানে সমাজের উপকারই করছি। তো অ্যালির কাছে তখন রের কথা অদ্ভুত লাগে, কিন্তু আমরা জানি রে এটা ঠিকই বলেছে। তো যাই হোক, সন্ধ্যা হওয়ার পরে রে করে কি আবারও থেরাপি সেশনে যায় আর তখন থেরাপিস্ট জিজ্ঞাসা করে রে তুমি এখন পর্যন্ত কয়টা ছেলেকে পিটিয়েছো? রে তখন বলে আমি যাই না, মনে করতে পারি 8-10টা হবে, এ পর্যন্ত আমার মনে আছে। কিন্তু ওদের পিটাতে আমার ভালোই লাগে কারণ ওই ছেলেগুলো খুব বেয়াদব হয় এবং আমি জাস্ট ওদেরকে শুধরাচ্ছি যাতে তারা সোসাইটিতে এরপর কারোর সাথে বেয়াদবি করতে গেলে অন্তত 2বার ভাবে। বাট থেরাপিস্ট বলে তোমার কথায় মনে হচ্ছে তুমি খুব গর্ব করছো। হ্যাঁ, এটা গর্ব করার মতো কোনো বিষয় নয়, তুমিও তো খারাপ কারণ তুমি ওদেরকে পেটাচ্ছ, তাহলে তোমাকে পেটাবে কে? তো রে তখন বলে দেখুন যার যার নিজস্ব একটা দৃষ্টিকোণ রয়েছে, আমার শুধু শুধু কাউকে মারার শখ নেই, আবার কারোর কাছ থেকে শুধু শুধু মার খাওয়ার শখ নেই, এবং যারা মার খায় তারা নিজেরাই আমাকে কারণ দেয় মার খাওয়ার। তো থেরাপিস্ট তখন বলে তাহলে তো আমাদের সবার উচিত তোমার জন্য এখন তালি বাজানো, কারণ তুমি একজন সমাজের মহান সংস্কারক। তো এরপর সবাই রেকে নিয়ে মজা করে তালি বাজায়, রেও মজা নেয়। আর পরের দিন রে করে কি ব্রুস এবং ব্রিটনির সঙ্গে দেখা করতে আসে এবং আজকে অ্যালিকেও সাথে নিয়ে এসেছে। তো অ্যালি প্রথমে ব্রুসের সঙ্গে কথা বলে, ব্রিটনির সঙ্গে কথা বলে। তো রের ছোট ভাই ব্রুসেরও অনেক পছন্দ হয়েছে ভাবি, ব্রিটনিরও নতুন মা অনেক পছন্দ হয়েছে এবং সে করে কি অ্যালিকে নিয়ে নিজের রুমে চলে যায় দেখানোর জন্য। আর এরপর ব্রুস জিজ্ঞাসা করে রেকে যে ভাই তুই এই টাকলা মাথা নিয়ে এত সুন্দর একটা হট মেয়েকে কিভাবে পেলি ভাই? তো এখানে দুষ্টুমি করে আমরা যেটা বলতে পারি, যেহেতু এই সিনেমার ডিরেক্টর এবং লেখক আমাদের এই রেই, তো সে নিজের জন্য একটা সুন্দরী নায়িকা নিয়েছে, স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, আমরা ওইদিকে দেখি ব্রিটনি এবং অ্যালি ভিতরে খেলছিল আর তখন ব্রিটনি অ্যালিকে জিজ্ঞাসা করে তুমি কি আমার ড্যাডকে বিয়ে করতে চলেছো? তো অ্যালি তখন বলে আমরা এখন এই ব্যাপারে কিছু ভাবিনি। আর তারপর ব্রিটনি অ্যালিকে ওর এবং রের সাথে ইউনিকর্ন দেখার জন্য যাওয়ার কথা বলে। তো অ্যালিও রাজি হয়ে যায়। আর এরপর রাত হওয়ার পরে অ্যালি যখন ঘুমিয়েছিল তখন রের অনেক তৃষ্ণা পায়, তো সে বাইরে এসে পানি খেতে লাগে। আর তখনই বাড়ির বাইরেও একটা গাড়ি দেখে আর রের পর যখন চেক করে সে দেখে গাড়ির ভেতরে দুজন লোক, সশস্ত্র লোক ওদের উপর নজর রাখছে। তো রে তো বুঝতে পারে ঘটনা খারাপ এবং ক্রিসের লোকজন হয়তো পাঠিয়েছে। তো সে গ্যারেজ থেকে নিজের গাড়ি নিয়ে সামনে এগিয়ে যায় এবং ওই গুন্ডারা ওর পেছনে লেগে গিয়েছে। তো করে কি ওদেরকে উস্কিয়ে দূরে একটা ফ্যাক্টরির কাছে নিয়ে যায় এবং ওর গাড়ির ভেতর থেকে বন্দুক এবং বুলেট প্রুফ জ্যাকেট পরে বাইরে বের হয়। আর গুন্ডারা যখন এর কাছে আসে তখনই ওরা আক্রমণ করার আগে ওদের উপর গুলি চালিয়ে দেয়। তো ড্রাইভারও মরে যায় এবং যে গুন্ডা বাইরে আসে সেও মারা পড়ে। আর তখনই যখন আরেকটা গাড়ি আসে আমরা দেখি সেটার উপরও শেলে পাথরে গুলি চালায়, ভেতরের গুন্ডা ওখানেও মারা যায়। আর তারপর সবকিছু চেক করে সে বাড়িতে চলে আসে। আর এতে রে কনফার্ম হয়ে যায় যে ক্রিস ওর পেছনে লেগে রয়েছে, যেহেতু মাঝরাতে পাঠিয়েছে লোক দিয়ে মারার জন্য, তার মানে ক্রিসের সাথে ওর সামনে
সামনে একটা ভয়ঙ্কর ফাইট রয়েছে। তো যাই হোক, এরপর সে নিজের বেডরুমে যায়, আর তখন অ্যালি বলে তুমি এখনো জেগে আছো কেন, আর তোমার শরীর থেকে এরকম পুড়ে যাওয়ার জিনিসের গন্ধ আসছে কেন, মানে ওই যে পিস্তল ফোটালে বুলেটের একটা বারুজের গন্ধ আছে না। তো রে তো এটা শুনে চমকে যায় যে এখন আমি কি বলবো, আর এরই সাথে এপিসোড 4 শেষ হয়ে যায়। আর এরপর এপিসোড 5 এর শুরুতে রে এবং গ্যারি নিককে ঘরে ডাকে, মানে নিক হচ্ছে ওই যে রের যে নতুন সহকর্মী। তো নিক অনেক বেশি খুশি, আজকে বসে মাল খাওয়ার জন্য ডেকেছে একসাথে। তো এখানে রে নিককে জানায় শোন গ্যারি আমাদের জন্য একটা কাজ এনেছে। তো এরপর গ্যারি করে কি তার কাজটা বোঝায় যে ওরা তিনজন মিলে একটা ট্রাককে হাইজ্যাক করবে এবং ওই ট্রাকের ভেতর যে মাল আছে সেটা আমাদের পার্টি নিয়ে যাবে, আর এর বিনিময়ে আমাদের অনেক বড় অঙ্কের কমিশন দেবে। তো নিকও রাজি হয়ে যায়, আর এরপর নিক যায় হচ্ছে ওয়াশরুমে এবং সেখানে সে নিজের ফোন দিয়ে পুলিশ স্টেশনে এই ব্যাপারে জানানোর ট্রাই করে, কিন্তু তখনই বাড়ি থেকে সে যখন আওয়াজ শুনতে পায় সে ভয় পেয়ে পানিতে ফোনটা ফেলে দেয় যাতে নষ্ট হয়ে যায়, কেউ ডায়াল নাম্বার চেক না করতে পারে। তো এরপর নিক বাইরে আসে এবং সে ডিনার আনার বাহানা করে বাইরে যায়, আর তারপর সে ঘর থেকে যখন বের হয়ে যায় সে একটা টেলিফোন বুথের কাছে গিয়ে পুলিশ স্টেশনে কল লাগায়। বাট রে তো ওকে আগেই সন্দেহ করেছিল এবং সে পুলিশের আওয়াজ শুনে নেয় যেটাতে নিককে ওরা অফিসার নিক বলে রাখছিল। তো তখন রে নিককে জিজ্ঞাসা করে তুই কি অন্য গ্যাংয়ের গাদ্দার নাকি পুলিশওয়ালা বলতো। তো নিক তখন বলে আমি তো পুলিশ গোয়েন্দা। আর তখন রে করে কি নিককে ধরে ঘরে নিয়ে আসে এবং বলে আরে এই হালা তো গোয়েন্দা পুলিশ। তো গ্যারি তখন চমকে যায়, কিন্তু রে বলে আরে এই বিষয়টা আমার আগে থেকেই তোর উপর সন্দেহ ছিল, আর এর জন্যই তো ওকে এখানে নিয়ে এসেছি, তো আজকে কনফার্ম হলাম। তো এরপর আর দুজন নিককে নিয়ে বাইরে আসে। তো গ্যারি তখন রেকে জিজ্ঞাসা করে আমরা কি এখন বিপদের মধ্যে আছি। তো নিক তখন বলে আমার কাছে তোমাদের বিষয়ে বিশেষ কোনো তথ্য নেই, তো আমি তোমাদের তেমন কিছুই করতে পারবো না, হাতে নাতে ধরতে পারলে কিছু করতে পারবো। তো এই কথা শোনার পরে রে বলে আচ্ছা ঠিক আছে যা, তোকে আমি একটা বাঁচার সুযোগ দিলাম, জান বাঁচলে তো তোর চাকরি, হ্যাঁ তুই এই যে এখন পালাবি আর কখনোই আমাদের সামনে আসবি না, চাকরি ছেড়ে দিয়ে তুই যেমন তাই কর, কিন্তু আমাদের পেছনে যদি লাগিস তুই মারা পড়বি। তো এরপর নিককে ছেড়ে দেয়, নিক সেখান থেকে পালিয়ে যায়। বাট এখানে গ্যারি বারবার বলতে থাকে নিককে এভাবে ছাড়া তো ঠিক হয়নি, ব্যাপারটা পছন্দ হলো না। বাট রে তখন বলে দেখো আমাদের আপাতত কোনো ক্ষতি করতে পারবে না, আর তাছাড়া ও একটা পুলিশের লোক, ওকে যদি আমি এখন মারি তাহলে এটা অনেক বড় প্রমাণ হয়ে যাবে আমাদেরকে ধরার, তো এর চোখে ভয় পাইয়ে দিয়েছে, এটা বেটার হয়েছে। তো এর পরের দিন আমরা দেখতে পাই রে করিকে ফ্রেডির সঙ্গে দেখা করে, আর সে জানায় যে নিক তো পুলিশ ছিল। তো এই কথা শুনে ফ্রেডিও চমকে যায়, কারণ এই জিনিসটা তার মাথায় আসে না। তো যাই হোক, এরপর রে বলে নিক আর কখনো এদিকে আসবে না, ওকে আমি জীবিত ছেড়েছি, মারিনি। তো এখানে ফ্রেডি বলে তা ঠিক আছে ভালো করেছো, কিন্তু জীবিত ছাড়া ঠিক হয় নাই। রে বলে পরে দেখা যাবে। আর এরপর রে যখন বের হয় তখনই পেছন থেকে হ্যারি এবং রন নামের দুইটা গোন্ডা তাকে ধরে ফেলে। তো রে বুঝতে পারে যে ক্রিস এটা করিয়েছে, কারণ রন তার বডিগার্ডদের মধ্যে একজন ছিল, এর আগে ওকে আমরা দেখেছি। তো এরপর দুজনে করে কি রেকে বেঁধে সেখান থেকে নিয়ে যাচ্ছিল। তো রে তখন জিজ্ঞাসা করে হ্যারি তুমি তো ক্রিসের লোক নও, ক্রিস তো তোমাকে এই কাজের জন্য ভাড়া করেছে, তোমাকে কয় টাকা দিয়েছে। তো হ্যারি তখন বলে তাতে তোর কি যায় আসে। বাট রে তখন বলে দেখো আমি একটা জায়গায় $2 লাখ রেখেছি, মোটামুটি 2-2.5 কোটি টাকার মতো, আর এটা লিখেছিলাম আমি নিজের সেফটির জন্য, কিন্তু আমি যদি মারাই যাই ওই টাকা তো আমার কোনো কাজে আসবে না, তো তুমি ওই টাকাগুলো নিয়ে যেও ঠিক আছে, আর এর বিনিময়ে আমাকে ছেড়ে দাও। তো হ্যারি তখন টাকার অ্যামাউন্ট শুনে তো চমকে যায় এবং হ্যারি করে কি গাড়ি থামিয়ে রনের সঙ্গে কথা বলতে বাইরে আসে। বাট রন তার নিজের বস ক্রিসের বিরুদ্ধে যেতে রেডি ছিল না। আর তখন হ্যারি বলে তাহলে কাজ করি, আমরা প্রথমে রের সাথে গিয়ে সকল টাকা নেব এবং তারপর ক্রিসের কাছে ওকে দিয়ে দেবো, আবার তোর বস ক্রিসও অসন্তুষ্ট হবে না এবং ওখান থেকে তুই $1 লাখ পেলে তুই তোর পছন্দের গাড়ি বাড়ি কিনতে পারবি। তো রন এই কথা শুনে রাজি হয়ে যায়, আর তারপর তারা দুজনে করে কি গাড়িতে আসে। তো হ্যারি তখন বলে আমাদের রেকে দেখ আমি যদি টাকা না পাই তাহলে কিন্তু তোমাকে মেরে ফেলবো। বাট রে তখন বলে আরে ভাই তোমরা আমার উপর ভরসা রাখতে পারো। তো এরপর আর দুজনে করে কি সামনে এগিয়ে যায়। তো রে আর হ্যারি ওরা দুজনেই করে কি ওদের পরিবারের ব্যাপারে বলতে লাগে, মানে খোঁজ গল্প। তো হ্যারিও মূলত রের মতো একজন ফ্যামিলি ম্যান। হ্যারির 2টা ছেলে রয়েছে, স্ত্রীও প্রেগনেন্ট, বর্তমানে গর্ভবতী রয়েছে, যে কিনা খুব শীঘ্রই বাচ্চা প্রসব করবে এবং সে নিজের পরিবারকে ভালো লাইফ দেওয়ার জন্য এইসব ভুলভাল কাজ করছে, কারণ এতে অনেক ভালো টাকা পাওয়া যায়। তো এরপর সে করে কি একটা জঙ্গলের মধ্যে কটেজ হাউস ওদেরকে নিয়ে যায় এবং সেখানে রনের কাছে ক্রিসের কল আসে, মানে ভিলেন। তো রন তখন বলে রে তো পেট্রোল ভরার সময় পালিয়ে গিয়েছিল, তো ওকে ধরতে আমাদের কিছুটা সময় গিয়েছে, কিন্তু 1 ঘন্টার মধ্যে আমরা নিয়ে আসছি, মানে মিথ্যা কথা বলছে আর কি, কারণ ওরা তো এখানে এসেছে রের ওই $2 লাখ নেওয়ার জন্য। তো ততক্ষণে রেও করেছে কি হ্যারিকে একটা লুকিয়ে রাখা ছোট বক্স দেয় এবং বলে এটার মধ্যে $2 লাখ রয়েছে। তো হ্যারি তখন বলে এটার কোড কত। রে বলে এটার কোড রয়েছে ঘরে, তবে কোড মোড দিয়ে কি করবে, তোমরা এটাকে একটা অক্সি কাটার দিয়ে কেটে নিতে পারো। বাট হ্যারি তখন রেগে যায় এবং তারা দুজনে বাইরে চলে আসে, আর তারা করে কি রের ফোনটাও নিয়ে নেয় এবং রেকে গাড়ির ডিকির মধ্যে ঢুকিয়ে বন্ধ করে দেয়। আর তারপর সেখান থেকে অক্সি কাটার নেওয়ার জন্য তারা একটা হার্ডওয়্যারের স্টোরে আসে। তবে হ্যারি করে কি রনকে গাড়িতে রেখে এসেছিল, কিন্তু রন তখন একঘেয়েমি অনুভব করছিল এবং সে হলো গাঁজাখোর। তো গাঁজা খাওয়ার জন্য করে কি গাড়িটা সেখানেই রেখে একটু দূরে যায় গাঁজা খেতে। আর কিছুক্ষণ পরে যখন হ্যারি বাইরে আসে অক্সি কাটার নিয়ে, সে দেখে গাড়ি নেই। তো রনও পরমদন হয়ে গিয়েছে এবং হ্যারি তখন রনের উপর রেগে যায় যে তোকে আমি গাড়ির খেয়াল রাখার জন্য দিলাম, তুই কই গিয়েছিস। তো যাই হোক, এরপর হ্যারি করে কি স্টোরে যায় এবং একটা স্টিলের পাত্তি নেয় আর অন্য একটা পুরনো গাড়ির করে কি দরজা খোলে এবং সেটা চুরি করে ওরা আবার এগিয়ে যায়। তো এই দিকে ওরা ভাবছিল যে ওদের গাড়িটা কে চুরি করে নিয়ে গেল, কারণ এখানে রন মনে করে ওই গাড়ির ডিকি থেকে কোনোভাবেই তো তোমার রে বের হতে পারবে না, তার মানে এখানে থার্ড কোনো পার্টি রয়েছে বা অন্য কেউ রয়েছে। তবে হ্যারির কাছে রনের এই কথাটা পছন্দ হয় না, কারণ হতেও পারে যে কোনোভাবে ওই ডিকি ভেঙে রেই পালিয়েছে। আর এখানে এপিসোডটা শেষ হয়ে যায়। তো 5টা এপিসোড
এপিসোড শেষ হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমরা লাস্ট এপিসোড সম্পর্কে জানবো। তবে তার আগে আমাদের একটা ওয়েবসাইট সম্পর্কে তোমাদেরকে বলি। আমাদের যে ওয়েবসাইটটা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ সেখানে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে, ছেলে মেয়ে সকল ধরনের প্রোডাক্ট রয়েছে। এখানে রয়েছে অ্যাসিড টি শার্ট, মেয়েদের ড্রেস রয়েছে, হিউজ কালেকশন রয়েছে, ঘড়ির, চশমার রয়েছে, ব্রেসলেট, ট্রাউজার্স, অ্যাসিডস টি শার্ট, কনভার্স রয়েছে, এছাড়াও হিউজ গ্যাজেট কালেকশন রয়েছে। তো তুমি নিশ্চিন্তে যে কোনো কিছু কিন্তু এখান থেকে অর্ডার করতে পারো এবং আমাদেরকে সাপোর্ট করতে পারো। তো যাই হোক, চলো আমরা 6 নম্বর এপিসোডে যাই। তো 6 নম্বর এপিসোডের শুরুতে আমাদের কাহিনী 1 ঘন্টা ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। মানে রে যদি বনের থেকে না বেরোয় তাহলে কে গাড়িটা নিয়েছে। তো আমরা দেখতে পাই যে একটা রেস্টুরেন্টে মদন এবং চোদন নামে 2টা গুন্ডা গাঁজা খাচ্ছিল। বাট এরপরে হঠাৎ করে চোদনা খুব রেগে যায় মদনার উপরে, কারণ যে খাবারটা চোদনা রেখেছিল দুপুরে খাবে বলে সেটাও সকালেই খেয়ে ফেলেছে। তো মদনা তখন বলে, আরে ভাই খাবার তো আমরা আবার দোকানে গিয়ে আনতে পারবো, খেয়েছি তো কি হয়েছে। বা চোদনা তো রেগে যায়, বেশ ক্ষিপ্ত। তো এরপর তারা দুজন ঘর থেকে বের হয়। তো এরপর তারা ওই রেস্টুরেন্ট থেকে বের হয়, আর বের হয়ে দেখতে পায় একটা গাড়ির ইঞ্জিন চালু করা ড্রাইভার নেই। আর এটাই ছিল হ্যারিদের কার, যেটার মধ্যে পেছনে রয়েছে হচ্ছে রে। তো নগদ করে কি চোদনা এসে বসে পড়ে এবং তারপর মদনাকে সাথে নিয়ে চলে যায়। আর এরপরই হ্যারি বাইরে আসে এবং দেখতে পায় ওদের গাড়ি গায়েব। আর ওইদিকে আমরা দেখি চোদনা মদনা সামনে এগিয়ে যাচ্ছিল। তো মদনা তখন গাড়ির ভেতরে সেই সেফ পেয়ে যায় যেটার মধ্যে $2 লাখ রয়েছে। তো তারপর তারা দুজনে মিলে যায় হচ্ছে নল ঘুংরা নামের একজন ব্যক্তির কাছে, এবং এই বেড়ায় মূলত চুরি করা গাড়ি বিক্রি করে। তো যাই হোক, নল ঘুংরা বলে, প্রথমে আমি গাড়িটা চেক করবো এবং গাড়িটা বিক্রি করার পরে কিন্তু আমি তোমাদের টাকা দেবো, তার আগে টাকা দিতে পারবো না। তো মদনার চোদনা দুজনেই রাজি হয়ে যায়। আর এরপর তারা ওই সেফ মানে ওই যে ওই তোমার কি বলে সিন্ধুক, সেটা নিয়ে সেখান থেকে বের হয় এবং ওই সিন্ধুকের সাথে তারা কিন্তু রের ফোনটাও পেয়েছে। তো এরপর ওই যে নল ঘুমরা করে কি কারটা গ্যারেজে নেয় এবং সেটা ডিকি থেকে আওয়াজ আসতে শুরু করে। আর এরপর ডিকি যখন ওপেন করে তখনই সে ভেতরে রেখে দেখতে পায়। আর রের চেহারা দেখেই তো নল ঘুমরা ভয় পেয়ে যায় এবং কারটা বন্ধ করে এবং কার নিয়ে দ্রুত জঙ্গলে চলে আসে। আর তারপর গাড়িটা সেখানেই রেখে চাবিটাবি ছেড়ে নল ঘুমরা পালিয়ে যায় ভয় পেয়ে। কিন্তু নল ঘুমরা যে ডিকিটা খুলেছিল তারপর ডিকিটা তো ভালোভাবে লাগেনি। আর এই কারণে আমাদের রে লাথি মারতে মারতে ফাইনালি সেই লকটা ভেঙে ফেলে এবং বাইরে আসে এবং সে বুঝতে পারে ঘটনাতে কিছু একটা ঘটেছে। তাছাড়া হ্যারি আর রন কই, যারা আমাকে কিডন্যাপ করলো। তো এরপর সে গাড়িতে বসে এবং গাড়ি নিয়ে শহরে আসে। আর তারপর রেড তো অনেক ক্ষুধা লেগেছে, তো এই কারণে সে তার ফেভারিট রেস্টুরেন্টে যায়। তো সে যখন খাবার নিচ্ছিল তখন ওর পেছন থেকে ফোনের আওয়াজ আসে, মানে ওর ফোনটা তো এখনো যে মদনার চোদনার কাছে। তো সেই ফোনের আওয়াজ আসে, তো বুঝতে পারে এটা আমার ফোন এবং এর সাথে ওর ওই সিন্দুকটা রয়েছে। তো রে ওদের দেখে চমকে যায় এবং বুঝতে পারে এই 2 হালার কাছেই তো ঘটনাটা ঘটছে। তো এরপর মদনার চোদনা যখন বের হয় রে ওদের পিছু নেয়। তো ওরা এখন ওই সিন্দুকটা খুলবে, বাট ওদের কাছে তো অক্সিকাটার ছিল না, আর এটা একমাত্র নল ঘুংরার কাছে থাকতে পারে। তো এই কারণে ওরা দুজন যায় হচ্ছে নল ঘুংরার কাছে। বাট নল ঘুংরা তো মদনার চোদনার উপর রেগে যায় যে গাড়ির ভেতর তো একটা জীবিত মানুষকে আমি দেখেছি। তো তখন চোদনার মদনা বলে, আমরা তো কিছু দেখি না, আমরা তো যাই না। বাট নল ঘুংরা বলে, গাড়িটা আমি জঙ্গলে ছেড়ে এসেছি, কিন্তু তোমরা এই সিন্দুকটা কোথায় পেলে? তো ওরা দুজন তখন জানায় এটা গাড়ির ভেতরেই পাওয়া গেছে, আর আমার মনে হয় এটার ভেতর প্রচুর টাকা রয়েছে। তো এরপর নল ঘুংরা বলে, ঠিক আছে অক্সিকাটার দিয়ে এটা কাটা শুরু করি। বাট ততক্ষণ এখানে রেও চলে এসেছে। তো ওরা তিনজনে সেখানে রেখে দেখে। তো মদনার চোদনা তো আর রেখে দেখেনি কখনো, কিন্তু নল ঘুংরা তো দেখেছে। তো নল ঘুংরা দেখে চিড়ে যায় এবং ভয় পেয়ে যায় এবং নল ঘুংরা তখন ক্ষমা চায় এবং জিজ্ঞাসা করে, এই সিন্দুকটা কি আপনার? রে তখন ভালে, হ্যাঁ এটা আমার। আর এরপর ওই নল ঘুংরা বলা শুরু করে ওরা দুজন আসলে গাড়িটা চুরি করেছিল। তো এরপর মদনার চোদনা বলে যে আসলে ওই হার্ডওয়্যারের দোকানের বাইরে আমরা গাড়িটাকে চালা অবস্থায় পেয়েছিলাম, তাই চুরি করেছি। বাট এখানে রেকে একাবি ওরা একটু উল্টো ভয় দেখাতে শুরু করে মদনার চোদনা, কিন্তু রে করে কি সেকেন্ডের মধ্যে ওদেরকে পিটিয়ে লেটাবেটা করে দেয়। আর তারপর বাইরে বের হয়ে নিজের গাড়ির কাছে আসে, কিন্তু ওর গাড়ির মধ্যে অলরেডি হ্যারি আর রন পেছনের সিটে লুকিয়েছিল। তো ওকে আবারও গান পয়েন্টে নিয়ে নেয় এবং সিন্দুকটা নিয়ে নেয়। তো ওরা দুজনে খুবই ক্ষিপ্ত ছিল, কারণ রে ওদেরকে ধোকা দিয়ে গাড়ি চুরি করে নিয়ে গিয়েছিল। বাট রে বলে, আরে ভাই গাড়িটা আমি চুরি করে নিই, চুরি করেছিল অন্য গুন্ডারা, আমি তো উল্টো গাড়িটা উদ্ধার করে নিয়ে এসেছি, প্লাস সিন্দুকটাও আমি উদ্ধার করে নিয়ে এসেছি। বাট হ্যারি এবার আর রোয়ের উপর ভরসা পায় না। তো ওরা তিনজন মিলে সরাসরি যায় ক্রিসের কাছে। তো ক্রিস সেখানে কয়েক ঘন্টা ধরে দাঁড়িয়েছিল বেচারা, মানে ওরা তো খালি বলছে এই আসতেছি এই আসতেছি। তো যাই তিনজন তখন ক্রিসের সঙ্গে দেখা করে, আর রেকে দেখে ক্রিস তো হাসতে লাগে। আর ক্রিস রেকে বলে যে তুই তোর নিজের কবর খোর। তো রে বেশ বড় করে কবর খুঁড়তে লাগে যে অনেকজনকে কবর দিয়ে যাবে এরকম। আর তখন হ্যারি ক্রিসের কাছে আসে এবং কাজের জন্য টাকা চায়। তো ক্রিস থেকে টাকা দেয়, সাথে এটাও জিজ্ঞাসা করে যে তোর কাছে কি এই টাকা কম লাগছে বা কম লেগেছে যে তোরা ওই রেড সিন্দুক খোলার জন্য প্রথমে এত দেরি করলি। তো হ্যারি তখন এখানে বুঝতে পারে যে ও যার সাথেও কাজ করেছে রন, ওই শালার বসের কাছে ভালো সাজার জন্য ওকে খারাপ বানিয়েছে। তো হ্যারি তখন বলে, তুমি আমাকে রেকে নিয়ে আসার কাজ দিয়েছিলে, আমি সেটা পূরণ করেছি, এর বাড়তে আবার কি কথা বলো তুমি? তো যাই এরপর ক্রিস করে কি রনকে গাড়ি থেকে ওই সিন্দুক নিয়ে আসার জন্য বলে এবং বলে ওই টাকাটা আমাদের, ওটা আমরা ভাগ করে নেব। তো যাই হোক হ্যারিকে কোনো ভাগার দেবে না, হ্যারির সাথে তো ঝামেলা শেষ। আর ওই দিকে আমাদের রে তো নিজের কবর খুঁড়ছে। আর রন তখন করে কি ওই সিন্দুক নিয়ে আসে এবং অক্সিকাটা নিয়ে আসে এবং ওই সেফটা খুলতে লাগে। আর তখনই এটা যখন পুরোপুরি খোলা হয় এবং ডোরটা খুলতে যাবে তখনই বড় একটা বিস্ফোরণ হয়। আর আমাদের রে করে কি গর্তে লুকিয়ে বিস্ফোরণ থেকে বেঁচে যায়, আর বিস্ফোরণটা অনেক বড় ছিল। আর তারপর রে করে কি উপরে উঠে আসে এবং আহত সবার কাছ থেকে বন্দুক নিয়ে ক্রিস এবং তার বডিগার্ড রন তিনজনকে মেরে দেয়, নগদ মেরে দেয়। তো হ্যারি তো পুরো ভয়ে ভয়ে রয়েছে। তো রে তখন বলে হ্যারিকে, আচ্ছা তোদের কি মনে হয়েছে আমি রে মরার আগে কি একবার বাঁচার চেষ্টা করবো না? আমি এত বোকা?
নাকি আমাকে দেখতে বোকা মনে হয়। তো হ্যারি তখন বলে, দেখো ভাই, তোমার সাথে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নাই, আমি যা করেছি আমার কাজ করেছি, এটা তুমিও জানো। আর তখনই হ্যারির কাছে ওর শাশুড়ির ফোন আসে এবং বলে যে তোমার ওয়াইফের লেবার পেন শুরু হয়েছে, দ্রুত হসপিটালে নিতে হবে, তাড়াতাড়ি আসো। তো হ্যারি তখন বলে যে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি 10 মিনিটের মধ্যে আসছি। তো সে রের কাছে ক্ষমা চায় যে প্লিজ আমাকে ছেড়ে দাও। তো রে তখন বলে আচ্ছা ঠিক আছে, আর কখনো কিন্তু আমার সামনে পড়িস না। তো সে করে কি ক্রিসের গাড়ির চাবিটা ওকে দিয়ে দেয় এবং বলে এটা নিয়ে তুই চলে যা। তো এরপর হ্যারি বলে আমি এই উপকারের কথা সারাজীবন মনে রাখবো, আমি ওয়াদা করলাম এবং একবার হলো এই উপকারের প্রতিদান দেওয়ার চেষ্টা করবো। আর এরপর সেখান থেকে চলে যায়। আর তারপর রে করে কেউ যে বড় করে যে কবর খুঁড়েছিল না, সেখানে 3টা লাশ ফেলে ভরাট করে দেয়। আর তখনই সেখানে তার কাছে অ্যালের ফোন আসে এবং অ্যালে জিজ্ঞাসা করে একসাথে কি রাতে ডিনার করতে পারবো, আপনার কাজ কি শেষ হবে? রে তখন বলে হ্যাঁ কাজ শেষ হয়ে যাবে, কোনো টেনশন নেই, একসাথে আমরা ডিনার করছি। আর এরই সাথে মিস্টার ইন বিটুইন এটার সিজন 1 শেষ হয়ে যায়। তো এটার দুটো সিজন রয়েছে, তোমাদের যদি ভালো লাগে তাহলে আমি এটা আনতে পারি। আর এটা মূলত কিন্তু সিরিয়াসই নয়, এটা হচ্ছে ডার্ক কমেডি ড্রামা, বুঝতেই পারছো, কমেডিও রয়েছে আবার ডার্কও রয়েছে। তার বিদায়ের আগে আবার মনে করিয়ে দিচ্ছি আমাদের ওয়েবসাইটটার কথা, কাইন্ডলি তোমরা একবার ওয়েবসাইটটা একটু ঘুরে আসো এবং খুব শীঘ্রই আমরা একটা ক্যাম্পেইন চালু করব এবং ক্যাম্পেইন যখন চালু করি তখন বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দেবো।